আন্দোলন করার ঘোষণা দিয়ে ফেললেন সার্জিস আলম। আমরা দেখলাম যে গতকালকে শাহবাগে একটি সমাবেশ থেকে সরকারের বিরুদ্ধে নানা রকমের হুঁশিয়ারি দিলেন এবং তিনি পশ্চিমাদের তোয়াক্কা করতে চান না, বিশ্বের কে কি বলছে সেগুলোকে তোয়াক্কা করতে চান না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না এবং ইনক্লুসিভ নির্বাচনের যে কথা বলা হচ্ছে। সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষ, এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন সবকিছুর দায়ভার দেওয়া হচ্ছে বাংলাদেশের উপর। এদিকে আজ ঢাকার রাজপথে উত্তেজনামূলক পরিস্থিতি চলছে। আওয়ামী লীগের পরিকল্পনায় কঠিন ঝামেলা হচ্ছে। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে সেনা প্রধানের নতুন পদক্ষেপে ক্ষমতার পালাবদল হচ্ছে। পর্দার আড়ালে যা কিছু ঘটতেছে সেখানে আওয়ামী লীগের জন্য শুভ সংবাদ। গত 3 দিন যাবৎ সারা বাংলাদেশে আওয়ামী লীগের জটিকা মিছিল, সকল মতভেদের ঊর্ধ্বে উঠে সকলের সম্মিলিত এক মহা মিছিল। বিগত কিছুদিনে বাংলাদেশের মধ্যে আলোচিত ঘটনা ঘটেছে। কোন সমন্বয়ক, কোন উপদেষ্টা এবং যে সকল সুশীল ইউটিউবাররা এতদিন আওয়ামী লীগের দোষ খুঁজে বেড়াতো, সে সকল ইউটিউবারদের কাছ থেকেও কোনো প্রতিবাদ দেখিনি, কোনো বক্তব্য দেখিনি। এই সমন্বয়করা এখন পালানোর পথ খুঁজছে। সমন্বয়করা বিগত কিছুদিনে যে সকল কর্মকাণ্ড করেছে, জনগণ তো ফুসে উঠেছে এবং এই সরকারের প্রতিও অনেক চাপ চলে এসেছে আর্মি থেকে এবং বিভিন্ন দল থেকে। এখন আপনারা আওয়ামী লীগের যারা পীর মানেন, যারা চামচামি করেন, আপনারা আরো বড় বলা যে মালে এক লগে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেয়, জিয়ার প্রতি ভালোবাসা দেয়, ওই মালে কত বড় এটা বলা লাগা কি নতুন করে ইতিহাস লেখা লাগবে আপনার বলা কই মিয়া? জিয়া হয়েছে গিয়া খুনি স্বৈরাচার। জিয়া বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। জিয়ার লগে প্রেম, আবার বঙ্গবন্ধুরে বিপ্লবী নেতা মানে এরকম বাটপার। এই বাটপারের আপনারা আবার মুরিদগিরি মারান মিয়া, বাটপার আপনার আরো বড় বাটপার। আমাদের প্রধান উপদেষ্টা তো কাতার সফর শেষ করলেন, তিনি সেখান থেকে ইটালিতে গেছেন। 4 দিনের সফর ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কেন কোনো প্রকার কোনো বৈঠক হলো না? তিনি কেন দেখা দিলেন না আমাদের প্রধান উপদেষ্টাকে? প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশে গত 24 ঘন্টা ব্যাপী বা তার 72 ঘন্টা ব্যাপী বাংলাদেশের যে রাজনৈতিক বিষয়গুলো ঘটছে, সেখানে বাংলাদেশের সেনা প্রধান তিনি দরবার করেছেন। দরবারের অর্থ হলো যে অসামরিক ক্ষেত্রের মতো বিষয়ে প্রভাব এড়াতে এখনই সতর্ক অবস্থানে থাকতে হবে। আমেরিকা রাশিয়া কাউকে পরোয়া করে না, সমন্বয়ক সার্জিস আলম এমন কিছু হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছেন যা শুনলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। হঠাৎ কেন সমন্বয়ক সার্জিস আলম আমেরিকা এবং রাশিয়া কাউকে পরোয়া করে না এমন বক্তব্য দিলেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ খুঁজে পেয়েছি, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই সমন্বয়ক সার্জিস আলম আমেরিকা রাশিয়াকে পরোয়া করে না কেন, তা নিয়ে কি বক্তব্য দিয়েছেন। ভিডিওতে বলছিলাম সার্জিস আলমের আওয়ামী লীগ সম্পর্কে কথা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, সেই ক্ষেত্রে পশ্চিমারা কে কি বলছে, যে অজুহাত সরকার দিচ্ছে সেই অজুহাত তিনি কিংবা তারা শুনতে চান না। অর্থাৎ বিশ্বের কারো তোয়াক্কা তারা করেন না। বিশ্ব রাজনীতি যে একটা প্রভাবক হিসেবে কাজ করে, অনুন্নত দেশ কিংবা উন্নয়নশীল দেশ কিংবা পিছিয়ে পড়া দেশের ক্ষেত্রে প্রভাবক দেশগুলোর প্রভাব যে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে, সেই বাস্তবতাকে তিনি একেবারে উড়িয়ে দিলেন সমাবেশে। এবং শাহবাগে গতকালকে আমরা যখন দেখলাম যে শহীদি সমাবেশ হচ্ছে, অনেক ছাত্র সংগঠনই সেখানে বক্তৃতা দিয়েছে, সেই শহীদি সমাবেশের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখেছি আমরা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ফাঁকা দর্শক সারি, সেখানে মঞ্চে কথা বলছেন নেতারা। সেই ভিডিওটা সম্ভবত মূল অনুষ্ঠান শুরুর আগেই ধারণ করা হয়েছে এবং সেই ভিডিওটা ভাইরাল করে দেয়া হয়েছে। সেই ভিডিওতে দর্শক শূন্যতার নজির আমরা দেখেছি, যদিও শেষ পর্যন্ত যে সমাবেশটা হয়েছে সেই সমাবেশেও যে আহামরি কোনো লোক সংখ্যা হয়েছে সেটা বলা যাবে না। খুব বেশি হলে সেখানে চেয়ার ছিল 200-250। জাদুঘরের সামনে মঞ্চ করা, তারপরে ছোট্ট ফাঁকা জায়গায় যে
সমাবেশটা হয়েছে সেই সমাবেশে জনগণের উপস্থিতি বলে দেয় না যে বড় কিছু হলো, তবুও তারা সমাবেশ করলেন। শহীদি সমাবেশ নাম দেয়া হয়েছে এবং সেখানেই সার্জিস আলম সরকারকে হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললেই সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। তিনি বলেছেন জুলাই বিপ্লব, পিলখানা, শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যখন কথা বলা হয় তখন পশ্চিমারা কোথায় থাকে? পশ্চিমারা সেই ঘটনাগুলো যখন ঘটেছিল তখন পশ্চিমারা কোথায় ছিল? 2024 সালের আগস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল তাদের এই দাবি, এমন কথাও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন তিনি, বলেছেন যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? সার্জিস আলম তার বক্তব্যে আওয়ামী লীগ নিয়ে এই অবস্থান ব্যক্তকারী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা বা পশ্চিমা কোনো দেশের অবশ্য নাম করেননি, অর্থাৎ ডক্টর ইউনূসের নাম বলেননি। উপদেষ্টা কারা পশ্চিমাদের দোহাই দেয় তারা এই দাবি জানালে উপদেষ্টাদের মধ্যে কে কে পশ্চিমাদের প্রসঙ্গ সামনে নিয়ে আসে সেই নাম বলেননি, আবার পশ্চিমাদের নামও বলেননি। পশ্চিমাদের নাম বলতে পারবেন না, কারণ হচ্ছে যে ভাসুরের নাম মুখে নিলে বিপদ ঘনিয়ে আসবে। আপনি যদি সরাসরি আমেরিকার নামে বলেন যে আমেরিকার মাতবরি আমরা মানব না, তাহলে খবরটা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস পর্যন্ত চলে যাবে, আর সেই খবরের প্রতিক্রিয়া যা হবে সেটা সহ্য করার মতো ক্ষমতা এখনও এই নতুন রাজনৈতিক দলের হয়েছে বলে অন্তত আমার মনে হয় না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আবার তিনি একটা বাণী দিয়েছেন, বলেছেন এই জেনারেশনকে ভয় করুন। রাজনৈতিক দলগুলোকে অর্থাৎ বিএনপিকেও বলছেন এই জেনারেশনকে আপনারা ভয় করুন, ভয় করতে হবে, মানে সার্জিস আলমদের বিএনপিকে ভয় করতে হবে, ভয় ছাড়া কোনো উপায় নেই। যদি এই জেনারেশনের রক্তের উপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন তাহলে এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে। পরোক্ষভাবে তিনি ডক্টর ইউনূসকেও থ্রেট দিলেন যে এই জেনারেশন ইচ্ছা করলে এখনও আপনাকে তাহাকে যে কাউকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাতে পারেন। এই যে বাক্য ব্যবহারেই যে একটা উগ্রতা, এই উগ্রতাই এনসিপিকে বড় ধরনের বিপদে ফেলবে বলে অনেকে মনে করেন। যে এদের বাক্য ব্যবহারে কোনো শিষ্টাচার নেই, কোনো শ্রদ্ধাবোধ নেই। এই যে ভয় করা বলছেন যে প্রত্যেকটা দলকে তাদেরকে ভয় করতে হবে, কেন ভয় করতে হবে? আপনাদেরকে কেন ভয় করতে হবে? আপনারা বাঘ না ভাল্লুক? আপনাদেরকে ভয় করতে হবে। ভয়ের রাজনীতি কেন করতে হবে? ভয়ের সংস্কৃতি কেন আপনি চালু করতে চান? তার মানে হচ্ছে যে ভয় দেখাতে চান, মব করতে চান, মব করে সব কিছু অর্জন করতে চান, বাস্তবতা মানতে চান না, রাজনীতি করতে চান কিন্তু রাজনীতির থিওরি মানতে চান না। দেশে রাজনীতি করতে হলে যে আন্তর্জাতিক রাজনীতির ব্যাপারগুলোতেও সচেতন থাকতে হয়, সেগুলো যে কূটনৈতিকভাবে সমাধান করতে হয়, সেই জ্ঞান যাদের এখনো হয়নি তারা যদি এই বক্তৃতার মঞ্চে অনেকটা ফাঁকা দর্শকের সামনে এরকম চিৎকার চেঁচামেচি করতে থাকেন তাহলে তাদের অবস্থান কোন দিকে যাবে, কোথায় গিয়ে ঠেকবে, সেই প্রশ্নটা কিন্তু আসছে। এমনিতেই নানাভাবে সমালোচিত তারা। সার্জিস আলম গাড়িবহর নিয়ে শোডাউন করে যে রাজনীতির ইঙ্গিত তিনি দিয়েছেন সেখানে আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের লেকচারটা আসলে মানায় না। কারণ আপনি যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন, পুরাতন রাজনৈতিক দলগুলোকে যখন আপনাদেরকে ভয় করতে বলবেন, তখন আপনাকে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে, যেখানে পুরাতনকে ছুঁড়ে ফেলতে হবে। পুরাতনকে ছুঁড়ে তো আপনি ফেলতে পারেননি, আপনি তো 150-200 গাড়িবহর নিয়ে শোডাউন করেছেন, আপনার বিরুদ্ধে টাকা লেনদেনের অজস্র অভিযোগ রয়েছে। আপনি যে গাড়ি ব্যবহার করেন সেই গাড়ির টাকা কোত্থেকে আসলো সেই হিসাব আপনি দিতে পারেন না। আপনি বলেন যে আপনি বংশগতভাবে জমিদারের সন্তান, বড়লোকের সন্তান, কিন্তু এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে আপনি ফ্যান না ঘোরা ট্রেনের বগিতে করে পঞ্চগড়ে যাচ্ছেন ঢাকা থেকে গরমে ঘামতে ঘামতে। ট্রেনের বগিতে গরমে ঘামতে ঘামতে কারা যায়? জমিদারের পুত্ররা যায়? জমিদারের পুত্ররা তো যায় না। জমিদারের পুত্ররা কি সাক্ষাৎকারে বলে যে আমার মানিব্যাগে খুঁজলে এখন 1000 টাকাও পাওয়া যাবে না, এইভাবে চলছি?
গাড়ি আপনাকে কে উপহার দিয়েছে? আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে জামাতপন্থী একজন ব্যবসায়ী তাকে গাড়ি উপহার দিয়েছে। তো জামাতপন্থী ব্যবসায়ী আপনাকে গাড়ি উপহার কেন দিল? কোন স্বার্থে গাড়ি উপহার দিল? বিনিময়ে আপনি তার কি কি স্বার্থ উদ্ধার করে দিয়েছেন? এই পৃথিবীতে বিনা স্বার্থে কেউ কি কাউকে এই লক্ষ কোটি টাকা এমনি এমনি দিয়ে দেয়? এনসিপি যে 5 স্টার হোটেলে আপনারা ইফতার পার্টি করলেন, কোটি কোটি টাকা খরচ করে ইফতার পার্টি করলেন, সেই টাকা কোন ব্যবসায়ী দিয়েছে, কোন স্বার্থে দিয়েছে? এই প্রশ্নগুলো তো সামনে এসেছে এবং এই প্রশ্নগুলোর উত্তর তো আপনাদের কাছে নেই। আপনারা সালাউদ্দিন তানভীরকে বহিষ্কার করতে বাধ্য হয়েছেন, তার সচিবালয় কর্মকাণ্ড একেবারে দিনের আলোর মতো ফাঁস হয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস তাকে স্যাক করা হয়েছে, 311 কোটি টাকার মালিক হয়েছেন, সুইজারল্যান্ডে বাড়ি কিনেছেন, এই অভিযোগ খণ্ডানোর লোক কোথায় আপনাদের? সেই প্রসঙ্গগুলো তো আসছে। এরা তো সবাই জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ছিল। তো জুলাই আন্দোলন যে উদ্দেশ্যে, যে সৎ উদ্দেশ্যে হয়েছিল, যে বৈষম্য দূর করার জন্য আপনারা আন্দোলনটা করলেন, এই দেশের আপামর জনগণ সেই আন্দোলনে অংশগ্রহণ করলো। যারা আমরা আপনাদেরকে ক্রেডিটই দিতে চাই যে আপনারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে 311 কোটি টাকার মালিক হয়ে যান মাত্র 6 মাসে, যদি তানভীরের মতো দরবেশ বাবার চেহারা নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন ডিসি বাণিজ্যে, বদলি বাণিজ্যে, মন্ত্রণালয়ে বসে বসে একে থ্রেড দিয়ে ওকে থ্রেড দিয়ে, তাহলে তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা হবে না। তাহলে তো আপনাদেরকে কেউ ভয় করবে না, বরং আপনাদেরকে ঘৃণা করবে। ভয় নয়, ঘৃণা নয়, বরং বলা উচিত, আপনাদের ভাষা হওয়া উচিত যে আমাদেরকে ভালোবাসুন, চলুন ভালোবাসা দিয়ে একসঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়ি, দেশটাকে নতুন স্বপ্নের পথে নিয়ে যাই। সেই পথ কি আপনারা দেখাচ্ছেন না একেবারেই। দর্শক, এই অবস্থায় যখন তারা বলছেন যে আমাদেরকে ভয় করুন, এই যে অধ্যত্বপূর্ণ কথা, আবারও একটা অধ্যত্বপূর্ণ কথা, এই ভয় কেন করবে? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? আপনার কাছে থাকলে সেই উত্তরটা দিতে পারেন। আগামী 100 দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। 100 দিনের আলটিমেটাম। একদিকে শিবির আলটিমেটাম দিয়েছে 3 সপ্তাহে, তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে। এবার তরুণ প্রজন্মের, মানে জুলাই আগস্ট বিপ্লবের পক্ষের শক্তিগুলো, বিপ্লবের মূল ক্রিয়ানক যারা ছিল বা মাস্টার মাইন্ডস যারা ছিল, নীতি নির্ধারক যারা ছিল, এই বিপ্লব সবার, কিন্তু নীতি নির্ধারক কেউ তো ছিল। কর্মসূচি প্রণয়ন, সেই 9 দফা কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন কন্টিনিউ করা, এগুলো যারা করেছে, সেই বিপ্লবের শক্তিগুলো আবার এক হয়ে এক মঞ্চে এসে, ইসলামী ছাত্র শিবির আগের বার তো পরিচয় গোপন করেছিল, এবার পরিচয় প্রকাশ্যে নিয়ে শিবির, বিএনপি পন্থী অনেকে, এক শিবির, নানান শিবির এবং অন্যান্য যারা সাধারণ শিক্ষার্থী ছিল, সবাই এক মঞ্চে এসে 100 দিনের আলটিমেটাম দিয়েছে। 100 দিন পর অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে, প্রয়োজনে আবার জুলাই ঘটবে। দেখেন, আমি এটা আগেও বলেছি, আবার বলবো, বাংলাদেশে আরেকটা জুলাই আন্দোলন অনিবার্য, এটা হবে। যেমন আমাদের যে সর্বশেষ জুলাই, যে জুলাইয়ের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে, হাসিনা পালিয়েছে, এটা একটা ধাপ, কিন্তু সেই বিপ্লব পূর্ণতা পায়নি। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এটা চেয়েছিলাম, আওয়ামী লীগের বিচার হবে এবং রাষ্ট্র সংস্কার হবে, পুরনো বন্দোবস্ত থাকবে না, নতুন বন্দোবস্ত হবে, নতুন সংবিধান হবে। ডক্টর ইউনূস বলেছেন রিসেট বাটন, নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, অনেক কিছুই তো আমরা বলেছিলাম। এই বিষয়গুলো কিন্তু হয়নি, বরং দিন দিন বিপ্লবের স্পিরিট ম্রিয়মান হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় অনিবার্যভাবে যারা 24-এর বিপ্লবে ভূমিকা রেখেছিল, তাদের জীবন বাঁচানোর জন্য, তাদের নিরাপত্তার জন্য আরেকটা জুলাই বিপ্লব ঘটাবে। সামনে আবার দেখবেন শিবির, সাধারণ শিক্ষার্থী, এমনকি বিএনপির একটা অংশ, সবাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এনসিপি, সবাই আবার একযোগে মাঠে নেমেছে। সেই নির্বাচন হবে, মুজিববাদী সংবিধান, সেই আন্দোলন হবে মুজিববাদী সংবিধান বাতিলের দাবিতে আন্দোলন। সেই আন্দোলন হবে, সেটা শাহবাগের মতো কোনো আন্দোলন হতে পারে, গণজাগরণ মঞ্চের বিভিন্ন কিছু হতে পারে, ইনকলাব মঞ্চের নেতৃত্ব হতে পারে, নানান ফরম্যাটে আপনি দেখবেন যে আরেকটা ছোটখাটো বিপ্লব, আরেকটা জুলাই ঘটবে, যার মধ্য দিয়ে পুরনো ব্যবস্থার কবর রচিত হয়। পুরনো ব্যবস্থা জাস্ট মারা গেছে,
অসুস্থ আইসিইউতে, কিন্তু আবার বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এই জন্য তরুণ প্রজন্মকে আর একটা নাড়াচাড়া দিয়ে এক ধরনের পুরোনো বন্দোবস্ত একদম ইন্তেকাল করিয়ে কবর দিতে হবে। এই জন্য আর একটা জুলাই ঘটতে পারে। দর্শক, একটা খবর, 100 দিনে আলটিমেটাম ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশ থেকে ঘোষিত 4 দফা। এই যে শহীদী সমাবেশ বা ইনকিলাব মঞ্চের যে কার্যক্রম, এটাকে আমি দেখতে চাই আগামী দিনের বাংলাদেশ রক্ষায়, আগামী দিনের তরুণ প্রজন্ম রক্ষায়, বিপ্লবীদের 24-এর যোদ্ধাদের জীবন রক্ষায় একটা বড় বিপ্লবের প্ল্যাটফর্ম হিসেবে। এরা ওই শাহবাগ গণজাগরণ মঞ্চ যেরকম হয়েছিল, যেটা অবৈধ, যেটা ভারতের পৃষ্ঠপোষিত হয়েছিল, এবার বৈধ জনগণের প্রকৃত গণজাগরণ মঞ্চ ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হতে পারে। তো এরা এই রাজনীতির অনেক হিসাব নিকাশ পাল্টে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এরা প্রয়োজনে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে প্রয়োজনে আরেকটা জুলাই ঘটবে, আমরা সেই ইঙ্গিত পাচ্ছি। ইনকিলাব মঞ্চের যে শহীদী সমাবেশ থেকে 4 দফা দাবি ঘোষণা করা হয়েছে, ওই সমাবেশে শিবির থেকে শুরু করে এনসিপি, সেই সার্জিস আলম থেকে শুরু করে আরো নানান প্ল্যাটফর্ম সবাই ছিল, শহীদ পরিবার ছিল। দেখেন, আবার আওয়ামী লীগ আসবে অথবা পুরনো বন্দোবস্ত থাকবে, তাহলে কি হবে? সেই সমন্বয়কদের সবাইকে ধরে ধরে ফাঁসি দিবে, কাউকে ক্রসফায়ার দিবে, কাউকে গাড়ির তলে ফেলে হত্যা করবে, নানানভাবে হত্যা করবে। অতএব ওখানে ইনকিলাব মঞ্চের এই শহীদী সমাবেশ থেকে সবাই ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে আবারও আমরা শহীদ, আমাদের জীবন থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন, পুরনো বন্দোবস্ত চলবে না। এর মানে সবাই আরেকটা জুলাইয়ের জন্য প্রস্তুত, এবং এটা হবে, এবং মোস্ট প্রবাবলি সেটা ইনকিলাব মঞ্চের ব্যানারে হতে পারে। আর আমি একটা কথা বলেছি যে শিবির আছে, অতএব আমি টেনশন করি না। শিবির আছে আর ফেসিবাদ ফিরবে না। শিবির ফেসিবাদ ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ। জামাত ভুল করতে পারে, জামাত ভুল করে, জামাতের উপর আমার আস্থা কম, কিন্তু শিবির ভুল করবে না, এই আস্থা আমি রাখি। জুলাই আন্দোলনে কিন্তু জামাতের প্রেসক্রিপশনে শিবির চলে নাই, শিবিরের প্রেসক্রিপশনে জামাত চলেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা জানেন না তারা এখন জেনে রাখুন। সরকারকে আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে, তারপরে আদালতের মাধ্যমে, সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জায়গাটাই জুলাই ঘটবে। আওয়ামী লীগ নিয়ে নাটক হচ্ছে, এই নাটক এটা ভালো যে না, এটা আরো কঠিনভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনা ঘটবে 3 স্তরে, নির্বাহী আদেশে, বিচারিক প্রক্রিয়ায়, সাংবিধানিকভাবে। এর মানে আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। অতএব আওয়ামী লীগের যারা ফৌজদারি অপরাধী না, তাদেরকে যে যেভাবে পারেন কিনে নেন, আওয়ামী লীগের অপরাধীদের না। তবে হ্যাঁ, একটা রিকনসিলিয়েশন প্রসেস, একটা অনুতপ্ত হবে তারা, এরপর কিনে নেন। তাহলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার যে প্রজেক্ট, এরা আরো অ্যাক্সিলারেট হবে, তাড়াতাড়ি হবে। শাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিশন গঠন করে প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করে অবিলম্বে এই গণহত্যার বিচার শুরু করতে হবে। হাসিনা ভেবেছিল যে শাপলা গণহত্যা মনে হয় শেষ, লাশ টাশ পুড়িয়ে ধামাচাপা দিয়েছিল, শেষ না। 10 বছরের পরেই এই শাপলা পিলখানা ট্র্যাজেডি, কোনোটায় হাসিনা বাঁচতে পারবে না, মোদিও বাঁচতে পারবে না। মোদির সামনে অপশন আছে, হাসিনাকে যদি বিক্রি করে দেয় তাহলে হয়তো মোদিকে এই জন্য ছাড় দিতে পারে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তাদের সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে। মানে কমিশনের উপর আস্থা আছে। 4, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট উল্লেখ করতে হবে। এর মানে 24কে বাদ দিয়ে আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। এই জায়গাটায় প্রয়োজন আরেকটা জুলাই ঘটবে, আরেকটা বিপ্লব ঘটবে। রাজনীতির গতি প্রকৃতি তরুণরা এভাবে সেট করে দিবে, এত সহজ নয় রাজনীতি। আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতায় এসে জুলাইকে ভুলিয়ে দিবেন, জুলাইকে তথাকথিত আন্দোলন বলবেন, এই ফাজলামি চলবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই দাবিতে আগামী 100 দিনে 64 জেলায় গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ। যদি এই সময়ের মধ্যে সরকার কার্যকর কোনো ভূমিকা গ্রহণ না করে, তাহলে আগামী 36 জুলাই 5 আগস্ট শাহবাগ থেকে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি থেকে সচিবালয় ঘেরাও করবে জুলাই জনতা। এর মানে এই যে মার্চ ফর জুলাই বা মার্চ ফর সচিবালয় বা এই টাইপের কর্মসূচির মধ্য দিয়ে আরেকটা জুলাই, আরেকটা বিপ্লব ঘটতে পারে, এবং এটা প্রয়োজন হবে। ওই বিপ্লব হবে আমাদের সর্বশেষ বর্ষা বিপ্লবের চূড়ান্ত পরিণতি, চূড়ান্ত রূপ, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে পারবো ইনশাল্লাহ। অতএব তরুণ প্রজন্ম জেগে উঠছে, প্রস্তুত, তরুণ প্রজন্ম রেডি।
আর এবার তরুণ প্রজন্ম আরো বেশি সচেতন, এবার সহজ। আগের বার তো কষ্ট হয়েছে, হাসিনা ছিল, হাসিনার পাশে ভারত, চীন, রাশিয়া, কত কিছু ছিল, অনেক কষ্ট হয়েছে না আমাদের সর্বশেষ বিপ্লবে, অনেক রক্ত ঝরেছে, হাসিনা গণহত্যা চালিয়েছে। কিন্তু এবার আমাদের উপর কেউ গণহত্যা চালাতে পারবে না, এবার হাসিনা নাই, এবার আমাদেরকে পেটাতে পারবে না, প্রয়োজনে আমরা পেটাবো। এবার আমাদের বিপ্লবে কেউ গুলি চালাতে পারবে না হেলিকপ্টার থেকে, শিশুদের হত্যা করতে পারবে না। অতএব দর্শক, আমাদের ভেরি লেস টেনশন যে আমরা আরেকটা বিপ্লব করব, সংবিধান বাতিল, আওয়ামী লীগ স্থায়ী নিষিদ্ধকরণ, পুরনো বন্দোবস্ত বাতিল, বাংলাদেশ 2.0। কিন্তু এবার আমাদের তেমন রক্ত দিতে হবে না, খুব সহজে আপনারা আসবেন, বিপ্লব ঘটাবো। গেট রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, শেখ হাসিনার পতনের পর জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন যে এক জালিমের পরিবর্তে অন্য জালিম ক্ষমতায় আসুক, এটা জনগণ কোনো অবস্থাতেই মেনে নেবে না। তো তিনি যখন এই কথাটা বলেছিলেন, অবস্থার দৃষ্টি তখন তাকে ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে মনে হয়েছিল। এর কারণ হলো যে এক জালিম অর্থাৎ শেখ হাসিনার জামানাতে যে জুলুম শুরু হয়েছিল এবং সেই জুলুমের যে পরিণতিতে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছিল, এটি ছিল একেবারে স্পষ্ট একটি চিত্রপট এবং সে ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই। জুলুম কাকে বলে, জাহেলিপনা কাকে বলে, সেটা 2014 থেকে একেবারে শেষ দিন পর্যন্ত, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত দেশের আপামর জনসাধারণ হাড়ে হাড়ে টের পেয়েছে, এমনকি আওয়ামী লীগের লোকজনও হাড়ে হাড়ে টের পেয়েছে। অন্যদিকে 2009 সনে নির্বাচনে জয়লাভ করার পর প্রথমে জামাতের উপর, বিশেষ করে যুদ্ধাপরাধের বিচারের নামে জামাতের উপর যে স্টিম রোল চলেছে, যে মানসিক নির্যাতন চলেছে, সেটাকে জামাত যদি মনে করে যে আইয়ামে জাহিলিয়াত, আপনি জামাতকে দায়ী করতে পারবেন না। একইভাবে 2012 সনের পর থেকে বিএনপির উপর যে নির্যাতন চলেছে, আর 16 সাল থেকে দুই ধরনের জুলুম, একটা হলো রাজনৈতিক জুলুম বিএনপি জামাতের উপর 16 সাল থেকে, এরপরে সেটা বাড়তে 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 তৃণমূলের সাধারণ মানুষের উপর সেটি চলতে শুরু করেছে। যখন আপনার হাতে কোনো দামি জিনিস থাকবে, সেটা সুন্দরী স্ত্রী, সুন্দরী কন্যা, খুব দামি জমি অথবা শিল্প কলকারখানা ইত্যাদি যা কিছুই থাকুক না কেন, যদি কোনো জালিমের অথবা কোনো জালিমের সহযোগীর নজর বা বদনজর ওটার উপর পড়ে থাকে, আপনার নির্যাতিত হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এটাই ছিল সেই যুগের বাস্তবতা এবং সেটিকে জামাতের আমির যখন বলেছিলেন, ওকে ইটস ওকে, এক সাইড, এক জালিম চলে গেছে, কিন্তু অন্য জালিমের শাসন আমরা মেনে নেব না। এই কথাটা যখন তিনি বললেন, তখনও এই যে নয়া জালিম, সেই নয়া জালিমের যে জুলুম তখনও শুরু হয়নি। কিন্তু কেউ কেউ, বিশেষ করে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা ভীষণ রকম রেগে গেলেন। এর কারণ হলো যে সেপ্টেম্বর অক্টোবর মাসে 2024 সনের একেবারে 100% সবাই নিশ্চিত ছিল যে খুব দ্রুত বিএনপি ক্ষমতায় চলে আসবে। 2 নম্বর হলো যে প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে একটা চাপ তৈরি হয়েছিল, অফিসার্স ক্লাব, সচিবালয়, পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর, এরপর আরও গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, ব্যাংক, বিমা, অফিস, আদালত, আগস্ট মাসের 5 তারিখের পর থেকে তুফানের গতিতে, ঝড়ের গতিতে এটা দখল করো, ওটা করো, এটা করো, এটা করো, হাও মাও খাও, একটা টেরিবল অবস্থা। এবং সেখানে শুধু নির্দিষ্ট একটি গোষ্ঠীর লোকদেরকে প্রথমে দেখা গেল,
পরবর্তীতে জামাতের লোকদেরও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এবং সমন্বয়করা প্রথম আগস্ট মাস পর্যন্ত সমন্বয়কদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা এভাবে পাইনি, হয়তো গোপনে গোপনে হয়েছে বা অনেকে তাদেরকে টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে প্রভাব প্রতিপত্তি অক্ষুণ্ণ রাখার জন্য, নিজেদের নিরাপত্তা বজায় রাখার জন্য তারা হয়তো ওদের সমন্বয়কদের শরণাপন্ন হয়েছে, কিন্তু ওটা দুর্গন্ধ ছড়ায়নি। কিন্তু অক্টোবরে এসে ধীরে ধীরে সার্বিক পরিস্থিতি অর্থাৎ জুলুমের যে মাঠ, সেই জুলুমের মাঠে একটার পর একটা মাইলস্টোন তৈরি হতে থাকে। আগে যেখানে আওয়ামী লীগ বলতে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে বোঝাতো, আওয়ামী লীগের মধ্যে শেখ পরিবারের কাউকে কাউকে বোঝাতো, কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হলো এটা ভাইরাস আকারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হয়তো বিএনপির কোনো বহিষ্কৃত নেতা বা কোনো এক জমানাতে বিএনপি করতো, পরবর্তীতে আবার আওয়ামী লীগে গেছে, আবার বিএনপিতে চলে এসেছে, এইরকম লোকজনের যে জাহেলিপনা বা জুলুম, অথবা জামাতের একজন নেতা বা জামাতের একজন কর্মী, সে এতদিন ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, পরিবর্তিত পরিস্থিতিতে সে তার এলাকার সে দখল নিয়ে নিয়েছে। ফলে কি হলো যে ওই যে জামাতের আদর্শ ধারণ করে কিন্তু ছাত্রলীগের সঙ্গে মিশে তার যে ক্যারেক্টারিস্টিক্স ওইভাবে হয়ে গিয়েছিল। তো ফলে জামাতের আমির যখন বলেছিলেন যে নতুন জালেম, তখন তিনি হয়তো পয়েন্টিভ একটা সিঙ্গুলার নম্বরকে বা গোষ্ঠীকে তিনি পয়েন্ট আউট করেছিলেন, কিন্তু বাস্তবে এসে এখন এই সময়টিতে আপনি যদি তাকান তাহলে দেখবেন যে শুধুমাত্র আওয়ামী লীগের লোক ছাড়া এই মুহূর্তে আর জাতীয় পার্টির লোক ছাড়া, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির লোক অথবা আওয়ামী লীগের যারা সহযোগী ছিলেন তারা এখন হঠাৎ করে সবাই মজলুম হয়ে পড়েছেন। 15 বছর যারা ক্ষমতায় ছিলেন সেটা রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, জাতীয় পার্টি, অন্যান্য যারা ছিলেন, তরিকত ফেডারেশন, জাকির পার্টি, সবাই এখন মুসলিমের কাতারে চলে গেছেন। আর যারা ওই সময়টিতে মজলুম ছিলেন আওয়ামী লীগ জমানাতে, তারা সবাই মানে তাকিয়ে তাকিয়ে এক গ্রুপ দেখছেন যে এটা কি হচ্ছে, আর এক গ্রুপ যখন যেভাবে পারছে যে সুবিধাটাই তারা সেটা গ্রহণ করছে। তৃতীয় যে জিনিসটা হলো সেটা হলো একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি করছে নিজের আধিপত্য বিস্তার করার জন্য। ফলে কি হচ্ছে, জালিমদের যে সংখ্যা এবং পরিমাণ এটি গাণিতিক হারে বেড়ে গেছে, এবং সেই গাণিতিক মানে যেন তেন গণিত নয়, এটা বীজগণিত নয়, পাটিগণিত নয়, এটা বীজগণিতের ওই যে রুট ওভার দিয়ে বের করে না, যে একের উপরে আপনি যদি একটা রুট ওভার মানে 10-এর উপর বা 9-এর উপর যে একটা রুট ওভার দেন, রুট ওভার দিয়ে তারপর যদি আপনি আরও 9 দেন তাহলে কত গুণ বাড়বে। তো সেই থিওরিতে অ্যালগোরিদমে এমন পর্যায়ে চলে গেছে যে ছড়িয়ে পড়ছে, চারিদিকে শুধু ছড়িয়ে পড়েছে, চেনা যাচ্ছে না। এদের এখন শুধুমাত্র পরিচয় হলো তারা জাহেল, তারা জুলুম, এদের কোনো রাজনৈতিক পরিচয় আপনি এই মুহূর্তে অ্যাসার্টেন করতে পারবেন না। আপনারা যদি জাস্ট পত্রপত্রিকা আসছে, সত্য বা মিথ্যা আমি বলতে পারবো না, যারা ভুক্তভোগী তারা বলতে পারবেন, কিন্তু পত্রিকা এসেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দৈনিক 1 কোটি টাকা নাকি 10 কোটি টাকা, এগুলো আমার বলতেও ঘৃণা লাগে, কারণ বাজারের এই এলাকা থেকে চাঁদা তুলতেন, সম্ভবত 1 কোটি টাকা। এখন পরবর্তীতে এই চাঁদাবাজিটা কিন্তু এখন আগের চেয়ে আরও বেশি হচ্ছে বিস্তীর্ণ এলাকাতে। এটা এখন আর একটু এগিয়ে মগবাজারে গেছে, হাতের জিলে গেছে, বেগুনবাড়ি গেছে, তেজগাতে গেছে, এই পুরো এলাকা কম্প্যাক্ট হয়ে 10 গুণ হয়ে গেছে। মানে উনি যদি 10 কোটি টাকা 1 কোটি টাকা আয় করে থাকেন, এখন সেটা 10 কোটিতে রূপান্তরিত হয়েছে। উনি যদি 10 কোটির উপর আয় করে থাকেন, এটা এখন 100 কোটিতে পার ডে চাঁদাতে যদি চলে যায়। এবং এর সঙ্গে যেটা বিশাল সিন্ডিকেট, আপনার 10 কোটি টাকা রোজগার করার জন্য তাকে অন্ততপক্ষে 100টা এরকম সিন্ডিকেট অফিস তাদেরকে মেনটেন করতে হয়, এবং এই 100টা সিন্ডিকেট অফিসে যদি 100 করে লোক তারা দেয়, তাহলে 100 × 100 আলটিমেটলি এই কয়টি এলাকাতে 10,000
চাঁদাবাজ তৈরি হয়ে গেছে। অর্থাৎ দুটো নির্বাচনী এলাকা, রামপুরের কিছু অংশ, মগবাজারের কিছু অংশ, তেজগাঁ এলাকা, দুটো বা তিনটে সংসদীয় এলাকাকে কেন্দ্র করে যে সিন্ডিকেটটি গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটের অধীনে এই মুহূর্তে 10,000 জাহেল এবং জালেম তৈরি হয়ে গেছে। এখন সেই জালেমের বিভিন্ন স্তরে যারা করতেছে, এদের কোনো দলমত নেই, তারা শুধুই মাত্র জাহেল এবং জালেম। আর জালেমের যে কেন্দ্রে যে বসে আছে নেতা, সবচেয়ে বড় নেতা যে বসে আছে, হয়তো সে ওখানে এমপি ইলেকশন করবে বা অন্য কোথাও কিছু করবে। তো এইরকম লোকদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কোনো দল, পুলিশ এদের নাম শুনলে থরথর করে কাঁপছে, প্রশাসন, রাষ্ট্রযন্ত্র এদের নাম উচ্চারণ করতে পারছে না। আমি যেখানে দেখেন আওয়ামী লীগ জমানাতে কীভাবে সালমান এফ রহমান সাহেবকে গালাগাল করতাম, আমি এখন এই যে চাঁদাবাজদের নাম বলতে পারছি না। ধানমন্ডি এলাকার চাঁদাবাজদের আমার নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। এই যে কথা বললাম, তেজগাঁ এলাকাতে সম্ভব নয়, গুলশান এলাকাতে, বাড্ডা এলাকাতে যারা করছে তাদের নাম আমি বলতে পারবো না। এসবে আন্ডারওয়ার্ল্ডের লোক, এদের সঙ্গে অস্ত্রবাজ আছে, এদের সঙ্গে রাজনীতিবিদ আছে, এদের সঙ্গে যাকে বলা হয় চিহ্নিত সন্ত্রাসী রয়েছে, এদের সঙ্গে টোকাই প্রকৃতির লোক রয়েছে, এদের সঙ্গে আপনার যাকে বলা হয় ডাইরেক্ট কোপ মারে এরকম মানসিক বিকারগ্রস্ত সন্ত্রাসী রয়েছে, নেশাখোর রয়েছে। ফলে আপনি এদেরকে কথা বলার সঙ্গে সঙ্গে এখানে মব তৈরি হয়ে যাবে। আর সেই মবের ভয়ে আপনি দেখেন টেলিভিশন কেন্দ্রগুলো বলেন, পত্রপত্রিকাগুলো বলেন, তারা নিজের একটা সেন্সরশিপ গড়ে তুলেছে। আগে যেমন ডিজিএফআই থেকে একটা টেলিফোন আসতো, এনএসআই থেকে একটা টেলিফোন আসতো, বা একটা নির্দেশনা আসতো, এই ভয়, বা বিজ্ঞাপন বন্ধ করে দিত, এই ভয় তারা সীমিত আকারে খবর প্রকাশ করত, বা নিজের একটা সেন্সরশিপ এর মধ্যে তারা ছিল, এবং এ নিয়ে তাদের ভীষণ রকম মনোবেদনা ছিল। কিন্তু এখন এটা পাবলিক ডোমেইনে চলে গেছে। আপনি কোনো কথা বলবেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি অমনি সুরসুর করে আপনার অফিসে ঢুকে যাচ্ছে তাই করে বলবে আপনি আওয়ামী লীগের দোসর ছিলেন, আপনি ভারতের দালাল, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা বলে আপনাকে মেরে কেটে তছনছ করে যাবে, এবং আপনাকে নিয়ে কান্না করার মতো আপনার আপনজন এগিয়ে আসতে সাহস পাবে না, এমনকি আপনার স্ত্রীও না। তো এই অবস্থাতে আপনি এই যে জাহেলিপনা, এই জাহেলিপনাটা কোন পর্যায়ে পৌঁছেছে এটি বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার নাই। ফলে কি হচ্ছে, ওই যে জামাতের আমির যে কথা বলেছেন যে এক জালিম গেছে আর এক জালিমকে আমরা মেনে নেব না, আপনার আমার মনের ভিতর থেকে যদি এই জুলুমের বিরুদ্ধে আমরা ঘৃণা উৎপাদন করি, জাহেল এবং জালেমকে আমরা যদি ঘৃণা করতে থাকি, যার যার অবস্থান থেকে আমরা যদি প্রতিবাদ করতে থাকি, এবং কারো যদি সুযোগ থাকে একেবারে ক্ষুদ্র পরিসরে, ইভেন যদি কোনো জালেমের একটা পছন্দের আমরা টান দিতে পারি, একটা ধাক্কা দিতে পারি, একটা গালি দিতে পারি, যেন ওর মানসিক একটা চাপ পড়ে, এটাই আমি মনে করি বর্তমান যুগের সবচেয়ে বড় জিহাদ বা জিহাদে কুলিয়া। আল্লাহ আমাদের এই দেশ জাতিকে জাহেল থেকে, জুলুম থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন যে আমেরিকা রাশিয়াকে পরোয়া করে না সমন্বয়ক সার্জিস আলম এমন একটি বক্তব্য দিয়েছেন যা আপনারা ইতিমধ্যে শুনতেই পেয়েছেন। এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।